আমার শাশুড়ি মা আমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলেন শ্বশুরের সাথে। সেদিন হঠাৎ বৃষ্টি এলো, আর আমি বাইরে থেকে ভিজে বাড়িতে ঢুকলাম। আমি বুঝতে পারলাম শাড়িটা পুরো ভিজে গেছে আমার, আর আমার চুলগুলো কাঁধের উপরে নেমে গেছে। বৃষ্টির পানি মুখ দিয়ে গড়িয়ে পড়ছিল আমার, আর ঠান্ডা বাতাসে এক শীতল হাওয়া বইছিল আমার। বৃষ্টিতে ভেজার অভিজ্ঞতা যেন একেবারেই অন্যরকম ছিল। ঘরের মধ্যে মোমবাতির মৃদু আলো আর বাইরের বৃষ্টির ঝিরঝির আওয়াজ পুরো পরিবেশটাকে অসাধারণ করে তুলছিল। আমার গায়ের শাড়ি ঠিক করতে করতে শ্বশুর বাবাকে ডাকলাম, আর শ্বশুর বাবাকে বললাম জানালা দরজাগুলো বন্ধ করে দিবেন, নইলে বৃষ্টির পানি রোমের মধ্যে ঢুকে পড়বে। শ্বশুর বাবা আমার কথা শোনা মাত্রই সাথে সাথে জানালা দরজা বন্ধ করে দিলেন, কিন্তু তার দৃষ্টিভঙ্গি কিছুক্ষণ আমার উপর স্থির হয়েছিল। শ্বশুর বাবা কিছুক্ষণ আমাকে দেখলেন, সম্ভবত দেখছিলেন যে আমি বৃষ্টির পানিতে পুরোপুরি ভিজে গেছি কিনা। কিন্তু আমি তার দেখাটাকে অনুভব করলাম, কিন্তু কিছু দেখার ভান না করে আমি বললাম শ্বশুর বাবা, মোমবাতিটা নিয়ে উপরের রুমে চলুন, যেন আমি কাপড় বদলাতে পারি আর একটু আরামে বসতে পারি। আমার শ্বশুর বাবা কিছুক্ষণ পরে তার দৃষ্টিভঙ্গি সরিয়ে নিয়ে বললেন, ঠিক আছে বৌমা, তাহলে চলো আমরা দুজনে উপরের ঘরে যাই। তারপর আমরা দুজন মিলে উপরের রুমে গেলাম। তারপর আমি বাথরুমে গিয়ে বাবাকে ডেকে বললাম, বাবা এখানে এতগুলো কল কেন ছেড়ে রাখছেন? শ্বশুর বাবা, আপনি এখানে দেখুন আর কলগুলো বন্ধ করুন। শ্বশুর বাবা বাথরুমে এসে কলগুলো বন্ধ করল। ঠিক তখনই আমার পা হঠাৎ ফসকে গেল, আর শ্বশুর বাবা ঠিক তখনই আমাকে ধরে ফেললেন। আমার মনে তখন বেশ অস্থিরতা হচ্ছিল, কিন্তু আমরা দুজনেই দ্রুত পরিস্থিতি সামনে নিলাম। আমার শ্বশুর বাবা বাথরুমের ভিতরে। আমার কলিজার বন্ধুরা, আজকের গল্প কিন্তু খুবই মজার হতে চলেছে, মানে অনেক স্পেশালি গল্প। যে গল্প শুনলে তোমরা নিজেকে কন্ট্রোল করতে পারবে না, অবশ্যই মন চাইবে অনেক কিছু করতে। এমন মন চাইবে যে পরবর্তী সময়ে যদি তোমাদের ভালো না লাগে, অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা তখন দেখবে, আমি 100% গ্যারান্টি। কারণ হচ্ছে আমার চ্যানেলের প্রত্যেকটি গল্প খুবই মজার। এই গল্পগুলো শুনবে তোমাদের মন অটোমেটিক ভালো হয়ে যাবে, কারণ নাড়াচাড়া করতে খুবই মন চাইবে এই গল্প শুনলে। তাই আর আজকে বেশি কথা বাড়াবো না, মূল গল্পে চলে যায় বন্ধুরা, চলো। যাই হোক, এমন সময় আমার শাশুড়ি মার ফোন এলো। আমি আগে থাকতেই বুঝতে পারতেছিলাম যে আজকে কোনো গুরুত্বপূর্ণ কথা হবে, কারণ তিনি সাধারণত তেমন কোনো কারণ ছাড়া এত তাড়াতাড়ি আমাকে ফোন করেন না। আমি তখন অফিসে ছিলাম। আমি ফোনটা রিসিভ করলাম এবং তার কণ্ঠে হালকা উত্তেজনা লক্ষ্য করলাম। তিনি সরাসরি বললেন, বৌমা, তোমাকে তোমার শ্বশুর বাবার সাথে গ্রামে যেতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে গ্রামে। তখন আমার শাশুড়ি মার কথা শুনে আমি পুরো অবাক হয়ে গেলাম। আমার মাথায় তখনই ভাবনা এলো, কেন তিনি নিজে গ্রামে যাচ্ছেন না, আর কেন আমাকে যেতে হবে? আমি শান্ত হয়ে ভাবলাম, শাশুড়ি মা এবং আপনার ছেলে কি একসাথে যেতে পারতেন না? আমার অফিসের কাজ রয়েছে। শাশুড়ি মা একটু গম্ভীর হয়ে বললেন, বৌমা, তুমি তো জানো আমি যখনই বাইরে যাই আমার শরীরটা ভালো থাকে না, আর তোমার স্বামী সব সময় নিজের কাজে ব্যস্ত থাকে, বা তার বন্ধুদের সাথে মিলে মদ খেয়ে সময় কাটায়। ওকে বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয় না, তাই আমি তোমার উপরে ভরসা করি। বৌমা, তার কথায় একটা সত্যতা ছিল, আমার স্বামী সত্যিই তার বন্ধুদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করতেন, আর আমার স্বামীর বাড়ির কাজের প্রতি কোনো আগ্রহ ছিল না। পরিস্থিতি বুঝে আমি শাশুড়ি মাকে বললাম, ঠিক আছে শাশুড়ি মা, আপনি যেমন চান। তখন আমার শাশুড়ি মা শান্তভাবে বললেন, বৌমা, তোমাকে প্রপার্টির কাজ দেখার জন্য যেতে হবে, এটা খুবই জরুরি, আর তুমি ঠিকঠাকভাবে সামলে নিতে পারবে তোমার শ্বশুর বাবার সাথে। সোমবার থেকে বুধবার পর্যন্ত সেখানে থাকলেই চলবে। বৃহস্পতিবার কাজ শেষ করে তুমি শুক্রবার বা শনিবার বাড়ি ফিরে আসতে পারবে। আমি তাকে অসুস্থ করে বললাম, ঠিক আছে শাশুড়ি মা, আপনি চিন্তা করবেন না, আমি শ্বশুর বাবার সাথে চলে যাব। আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম এবং ভাবতে লাগলাম যে গ্রামের বাড়িতে যাওয়া আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা হতে পারে। আসলে অনেক দিন ধরেই আমি বাড়ি আর অফিসের কাজের মধ্যে আটকে ছিলাম, তাই একটা বিরতির অনুভব প্রয়োজন মনে করছি। শাশুড়ি মা আমাকে ঠিকই বলছিলেন। গ্রামের বাড়িটা বেশ বড় এবং সুন্দর ছিল, হয়তো এই পরিবর্তন আমার জন্য একটু নতুনত্ব নিয়ে আসবে। তো আমার কলিজার বন্ধুরা, তোমাদের কাছে না বললেই নাই, তাই আমার শ্বশুর বাবার সম্পর্কে কিছু কথা বলি। আমার শ্বশুর বাবার বয়স প্রায় 80 বছর হবে, কিন্তু এই বয়সেও তিনি শক্তিশালী, সমর্থক এবং পরিশ্রমী।
আমাদের ব্যবসার কাজ শুরু থেকেই ভালোই চলেছে, তাই আমাদের পরিবারে কোনো কিছুর অভাব হয় না। আমাদের বাড়িতে গাড়ি, চাকর বাকর এবং বড় একটা গ্রামের বাড়ির সবই আছে। আমার ছোট্ট একটা মেয়ে আছে, তবে সে পদ্ধতির মাধ্যমে জন্মেছে। হ্যাঁ, আমার মেয়ে আমার স্বামীর মাধ্যমে জন্মনি, কারণ আমার স্বামীর সেই সক্ষমতা নেই। এই সত্যিটা কেবল আমি এবং আমার শ্বশুর বাবা এই জানেন। বাড়ির অন্য কেউ এবং কি আমার শাশুড়ি মা ও এ ব্যাপারে কিছুই জানেন না। যখন আমার শাশুড়ি মা আমাকে গ্রামের বাড়িতে যেতে বলেছিলেন, আমি ভেতর থেকে একটু খুশি হয়েছিলাম। সেদিন রাতে আমি পরের দিন গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলাম। এরপর আমি আমার শ্বশুর বাবার ঘরে গেলাম। আমাদের বাড়িতে সব সময় একটি নিয়ম ছিল যে মহিলারা বাড়ির ভেতর মাথায় শাড়ির আঁচল রাখবে। আমাদের বাড়ির নিয়ম ছিল যে কোনো পুরুষের সামনে মাথার আঁচল ছাড়া থাকা ঠিক নয়। হ্যাঁ, আমি নিজেকেও এক সংসারী বৌমা হিসেবে গর্ব করি। আমি তখন আমার শ্বশুর বাবার ঘরে প্রবেশ করলাম, কিন্তু দেখলাম তিনি তখন বই পড়ছেন। আমি বললাম, শ্বশুর বাবা, বইটি বেশিক্ষণ পড়বেন না, কাল আমাদের খুব সকালে গ্রামের বাড়ির দিকে রওনা দিতে হবে। আপনি তো নিজেই আমাকে এটা বলেছিলেন। আমি আমার শ্বশুর বাবার ব্যাগেও কিছু প্রয়োজনীয় জিনিস রেখেছিলাম, তবে তখন লক্ষ্য করলাম তার মনোযোগ অন্য কোথাও ছিল। তিনি বইয়ের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়েছিলেন, মানে দেখছিলেন। একটা বিষয় বলা হয়নি। আমার নাম প্রিয়তমা। আমি একজন সাধারণ কিন্তু আত্মবিশ্বাসী নারী, যে একটি সুশীল পরিবার থেকে এসেছে। আমার বয়স ৩-৫ বছর, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি এবং আমি একটু স্বাস্থ্যবান। আমার গায়ের রং ফর্সা। আমি যখন শাড়ি পরি সেটা অনেকটা মডেলের বিপাশা বসুর মতো স্টাইল এ পরি, আর প্রায় লোকের দৃষ্টি আমার দিকে আটকে যায়। আমি এসব বলছি যাতে আপনি আমার করতে পারেন, এবং আমার গল্প পড়ার সময় আমার চেহারা আপনার মনে স্পষ্টভাবে ফুটে ওঠে। আমি একজন সাধারণ মেয়ে যে পরিবার ও সমাজের নিয়মের মধ্যে জীবন যাপন করছি, কিন্তু এবার গল্পের কিছু একটা আলাদা ঘটেছে। এমন কিছু যা আমার জীবনে নতুন মোড় নিয়ে এসেছে, যা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারি নাই। আমরা দুপুরের পর একটু দেরিতেই রওনা হলাম। আমরা গাড়িতে যাচ্ছিলাম, আর আমার শ্বশুর বাবা গাড়ি চালাচ্ছিলেন। ট্রাফিকের কারণে আমরা সন্ধ্যা ৭টার দিকে গ্রামে পৌঁছাইলাম। সেখানে আমাদের একটি ছোট্ট সুন্দর বাড়ি আছে, যা একটি ছোট পাহাড়ের উপরে অবস্থিত। যদিও পাহাড়ে অবস্থিত, গাড়ি সহজেই সেখানে যেতে পারে। বাড়িটি একতলা, তার পাশে সুন্দর পাহাড় আর ঠান্ডা বাতাস বইছিল। আমাদের কিছু আত্মীয় সেখানে ছিল, তাই তারা আমাদের রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে আমাদের বাড়ির দেখাশোনা করার জন্য সুনীল নামের এক কর্মচারীও ছিল, কিন্তু তার বাড়ির কোনো একজনের শরীর খারাপ হয়। সে পরদিন সকালে বাড়ি ফিরতে চাইছিল, আর শ্বশুর বাবা তাকে গ্রামের বাড়িতে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল, আর আমরা আত্মীয়র বাড়িতে রাতের খাবার খেতে গেলাম। আমরা খাওয়া দাওয়া সব আয়োজন সেখানেই করেছিলাম। কিছুক্ষণের মধ্যে আমার বড় শাশুড়ি মা এলেন এবং আমাদের মধ্যে কিছু পারিবারিক আলোচনা হলো, যা সাধারণত পরিবার হয়ে থাকে। সেই রাতে আমার বড় শাশুড়ি মা আমাদের বাড়িতেই থেকেছিলেন। আমার শ্বশুর বাবা এবং বড় শাশুড়ি মার স্বামী একসাথে বসে তাদের বাড়িতে মদ্যপান করেছিলেন, এবং এভাবেই আমাদের রাত কেটে গেল। সোমবার এভাবেই শেষ হলো। পরের দিন মঙ্গলবার শ্বশুর বাবা তার কাজে বেরিয়ে গেলেন, আর আমি বড় শাশুড়ি মার সাথেই ছিলাম। সেই রাতে আমরা বড় শাশুড়ি মার বাড়িতে রাতের খাবার খেলাম, এবং আমার শ্বশুর বাবা আবারও বড় শাশুড়ি মার স্বামীর সাথে বসে মদ্যপান করছিলাম। আমার শ্বশুর বাবা ও মদ্যপান করেন, তবে তিনি আমার স্বামীর মতো অতিরিক্ত পান করেন না। কিছুক্ষণ পর শ্বশুর বাবা বললেন, বৌমা, আমি বাংলার দিকে যাচ্ছি। বড় শাশুড়ি মা বললেন, আপনি যান, আমাদের আরও কিছু কথা আছে। কিছু সময় পরে আমি বড় শাশুড়ি মায়ের বাড়ি থেকে বেরিয়ে এলাম। তখন বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল, তাই বড় শাশুড়ি মা আমাকে একটি ছাতা দিলেন, এবং আমি বাড়ি ফিরে এলাম। বাড়িতে এসে দেখলাম শ্বশুর বাবা আবারও মদ্যপান করতে করতে টিভি দেখছেন। আমি বাড়িতে পৌঁছানোর সময় বৃষ্টি এবং বাতাসের কারণে পুরোপুরি ভিজে গিয়েছিলাম। আমাদের বাড়িটি ছিল বেশ বড় একটি বাংলো, কিন্তু আমি সেটিকে বাড়ি বলতেই বেশি ভালোবাসতাম। নিচে ছিল একটি বড় হলরুম এবং উপরে কয়েকটি ঘর। ছাতাটি ছিল ছোট, আর যখন বৃষ্টিতে ভিজে আমি ঘরে ঢুকলাম তখন অনুভব করলাম আমার শাড়িটি পুরোপুরি ভিজে গেছে। আমার খোলা চুলগুলি কাঁধের উপর নেমে এসেছিল, সেগুলোতে এখনও বৃষ্টির পানি ঝরছিল, আর ঠান্ডা বাতাসের জন্য হালকা শীত লাগছিল।
বৃষ্টিতে ভেজার অনুভূতি একেবারে আলাদা ছিল, ঘরের ভেতরে মোমবাতির হালকা আলো এবং বাইরের প্রবল বৃষ্টির শব্দ পরিবেশ থেকে আরও বিশেষ করে তুলছিল। আমি আমার শাড়ির আঁচল ঠিক করতে করতে শ্বশুর বাবাকে বললাম, শ্বশুর বাবা, জানালা এবং দরজাটা বন্ধ করে দিন, তা না হলে ঘরের ভিতরে পানি চলে আসবে। আমার কথা শুনে তিনি সাথে সাথেই জানালাগুলি বন্ধ করে দিলেন। তবে কিছুক্ষণ ধরে তার দৃষ্টি আমার দিকে স্থির ছিল। তিনি আমার দিকে তাকিয়েছিলেন, যেন দেখার চেষ্টা করছেন আমি সম্পূর্ণ ভিজে গিয়েছি কিনা। তার সেই নজর আমার একটু অস্বস্তি লাগল। সেটাকে উপলব্ধ বললাম, শ্বশুর বাবা, মোমবাতি নিয়ে উপরে ঘরে চলুন, যাতে আমি কাপড় পরিবর্তন করে একটু বিশ্রাম নিতে পারি। কিছুক্ষণ পরে শ্বশুর বাবা তার দৃশ্যই সরিয়ে নিলেন এবং সম্মতি জানিয়ে বললেন, ঠিক আছে বৌমা, চলো উপরে যাই। আমি এবং শ্বশুর বাবা উপরের ঘরে চলে গেলাম। এরপর আমি বাথরুমে ঢুকে বললাম, শ্বশুর বাবা, এখানে এতগুলো পানির ট্যাপ কেন খোলা আছে? আপনি একটু দেখুন এবং এগুলো বন্ধ করে দিন, না হলে এভাবে পানিগুলো অপচয় হচ্ছে। শ্বশুর বাবা বাথরুমে এলেন এবং ট্যাপগুলো বন্ধ করতে শুরু করলেন। কিন্তু হঠাৎ করে শাওয়ার চালু হয়ে গেল আর আমি আবারও ভিজে গেলাম। আমি তখন নীল শাড়ি পরেছিলাম আর মাথায় আঁচলটাও ছিল। আর আমি দেখতে পেলাম শ্বশুর বাবা নির্ভয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি কিছু বলি কিনা। বৃষ্টির জন্য আমার শাড়িটি পুরোপুরি ভিজে গিয়েছিল। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। একদিন এরকমই হয়েছিল। আমার শ্বশুর বাবা প্রায় বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যেতেন। তার সিগারেট খাওয়ার অভ্যাসও ছিল। একদিন সকালে আমি দোকানে গিয়েছিলাম। তখনও বৃষ্টি হচ্ছিল। আমি যথারীতি মাথায় শাড়ির আঁচল নিয়ে বেরিয়েছিলাম। আমি খুবই পরম্পরাগত মানসিকতার বউ। ছাতা নিয়ে দেখলাম শ্বশুর বাবা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। আমি ছাতাটি তার দিকে বাড়িয়ে দিলাম, কিন্তু দেখলাম তিনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার চোখ যেন আমার দিক থেকে সরতেই চাইছিল না। মনে হচ্ছিল আমাকে তিনি কিছু বলতে চান। ফিরে এসে আয়নায় তাকিয়ে দেখি শাড়ির সামনে অংশ কিছুটা ভিজে গিয়েছে, যা আমার চেহারায় আলাদা একটা সৌন্দর্য এনে দিয়েছে। শাড়িতে শরীরের সাথে লেগে থাকায় নিজেকে একটু অন্যভাবে দেখলাম। পিছনের দিকটাও কিছুটা ভিজে গেছে, সেটা খেয়াল করলাম। এরপর আমি কিছু তরকারি জিনিস নিয়ে ঘরের কাজ করতে শুরু করলাম। আমি কাজ করতে করতে ভাবছিলাম, এটা বেশ মজার বিষয় যে এমন একটা পরিস্থিতিতে নিজেকে খুঁজে পাচ্ছি। তাই ইচ্ছে করে শ্বশুর বাবার সামনে দিয়ে আসা যাওয়া পড়ছিলাম। ঝাড়ু দেওয়ার সময় নিচু হয়ে কাজ করতে হতো, আর আমি আমার উপস্থিতি তার নজরে আনতে চেষ্টা করতাম। শ্বশুর বাবা ও মাঝে মাঝে তাকিয়ে দেখতেন, আর কিছুটা হাসি মুখে তার অভিব্যক্তি লক্ষ্য করতাম। আমার কিছুক্ষণ পর শ্বশুর বাবা এই ঘরে ফিরে এলেন। তখন আমি পুরোপুরি বুঝে গিয়েছিলাম, তাই শাড়ি বদলাতে হলো। শ্বশুর বাবার বসেই ছিলেন। যেখানে একটি আলমারি ছিল, আমি আলমারি খুলে আরেকটি লাল শাড়ি বের করলাম। ঘরের পাশে আরেকটি ছোট কক্ষ ছিল, যেখানে আমি শাড়ি বদলাতে গেলাম। শ্বশুর বাবা তখন বারান্দায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। দরজাটা সামান্য খোলা রেখেছিলাম, কারণ ঘরে একটু বাতাস আসার দরকার ছিল। আমি শাড়ি বদলাতে শুরু করলাম, আর শাড়ি ভাঁজ খুলতে খুলতে চুড়ির হালকা আওয়াজ হচ্ছিল। শ্বশুর বাবা বাইরে বসেছিলেন, তবে তার উপস্থিতি তেমন গুরুত্ব দিচ্ছিল না। আমার শাড়ি বদলানোর সময় আমি পুরোপুরি নিজের কাজে মনোযোগ দিচ্ছিলাম। যদিও ঘরের পরিবেশে একটা অন্যরকম মৃদু অস্তিত্ব টের পাচ্ছিলাম, কিন্তু এটিকে খুব সাধারণভাবে নিলাম এবং কাজ চালিয়ে গেলাম। আমি লক্ষ্য করছিলাম শ্বশুর বাবা তখন বারান্দায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। আমি বুঝতে পারছিলাম যে তিনি আমার কিছু কাজ খেয়াল করছিলেন। তিনি ধুতিটা কিছুটা ঠিক করছিলেন। ঘর যে কিছুটা অন্ধকার ছিল, তবে মোমবাতির নরম আলো ঘরে পরিবেশকে একটু আলাদা করে তুলছিল। আমি ধীরে ধীরে শাড়ি বদলাতে শুরু করলাম। যদিও শাড়ি পুরো শরীরকে সহজে ঢেকে নিতে পারে, আমার মনে হচ্ছিল এটি যথাযথভাবে জড়িয়ে নিতে হয় সময় লাগছে। আমার আর বাবার কিছুটা দ্রুত ছিল। প্রায় 1.5 ফুট। তিনি সুপায় বসে বাইরে তাকিয়েছিলেন এবং আমি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আমি আমার চপ্পলের বোতাম খোলার চেষ্টা করছিলাম। শক্ত হয়ে খুলতে কিছুটা সময় লাগছিল। অবশেষে অনেক চেষ্টা করে বোতামটা খুলতে পেরেছি। শ্বশুর বাবা তখন দুধটা একটু ঠিক করছিলেন, এবং তার সামান্য নড়াচড়া ঘরের অন্ধকারের মধ্যেও আমি দেখতে পাচ্ছিলাম। আমি চপ্পলের শেষ বোতামটা খুলে একটু অন্যদিকে ঘুরলাম। হয়তো তিনি তখন চারপাশে সবকিছু ভালোভাবে লক্ষ্য করতে পারছিলেন, কারণ রাত তখন প্রায় একটা। আমি শ্বশুর বাবার দিকে একটু বেশি ঘুরে গিয়েছিলাম।
শাড়ি বদলানোর সময় আমার চুরির শব্দ ঘরে প্রতিদ্বন্দ্বিত হচ্ছিল। শাড়ি পাল্টাতে পাল্টাতে আমি বললাম, শ্বশুর বাবা, আজ আপনার দিন কেমন কাটলো? আজ তো অনেক কাজের মধ্যে ছিলেন, মনে হয় ক্লান্ত হয়ে পড়েছেন। শ্বশুর বাবার দীর্তির কিছুটা ঠিক করতে করতে বললেন, হ্যাঁ বৌমা, আজ কাজ অনেক ছিল, কিন্তু আমি ক্লান্ত নই। এই গ্রামের বাতাসে যেন প্রাণ ভরে দেওয়া যায়। আমি ইতিমধ্যেই আমার শাড়ি পরছিলাম এবং এরপর ধীরে ধীরে বাকি জামা গুছিয়ে নিচ্ছিলাম। সেই সময় আমি শ্বশুর বাবার সঙ্গে কথা চালিয়ে যাচ্ছিলাম। ঘরে বিদ্যুৎ ছিল না, তাই আমি একটা মোমবাতি জ্বালিয়েছিলাম, যার আলোতে আমার শ্বশুর বাবার মুখখানি দেখা যাচ্ছিল না ঠিকভাবে। আমি শ্বশুর বাবাকে বললাম, বাবা, মা আর কাকাকে নিয়ে খুব চিন্তায় আছি। শ্বশুর বাবা বললেন, বৌমা, তোমার চিন্তা করার কিছু নেই। আমি বললাম, শ্বশুর বাবা, গত রাতের মতো আজও বারান্দায় শুইতে যাবেন না? বাইরে আজ অনেক বাতাস আর ঠান্ডা, আমাদের বিছানাটা তো অনেক বড়। শরীর বাবা, আপনি আমার সঙ্গে বিছানায় শুয়ে পড়বেন। আমার কথা শুনে তিনি চুপ থাকলেন, কিছু বললেন না। আমি আবার শাড়ি পরতে শুরু করলাম, মনোযোগ দিয়ে শাড়ি শেষ অংশটা ঠিক করে নিলাম। ঘুরে দাঁড়িয়ে নিজেকে সামলে নিলাম। তারপর হালকা হাসি দিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, আমার শাড়ি কেমন লাগছে? শ্বশুর বাবা একটু অবাক হয়ে তাকালেন। আমি আবার বললাম, বাবা, নতুন শাড়িতে কেমন লাগছে? এরপর আমি বারান্দার দিকে হাঁটতে শুরু করলাম। বাবা তখনও সোফায় বসেছিলেন, আমার দিকে তাকিয়ে। আমি বললাম, বাবা, আপনি বারান্দায় আসুন, একটু গ্রামের বাতাস খেতে ভালো লাগবে। বাবা কিছুক্ষণ পর বারান্দায় এলেন। আমি তাকে আবারও জিজ্ঞেস করলাম, বাবা, বলুন তো আমাকে এই শাড়িতে কেমন লাগছে? আমি তখন মাথায় পল্লু দাঁড়িয়েছিলাম। বাবা বললেন, হ্যাঁ বৌমা, তোমাকে অনেক সুন্দর লাগছে শাড়িতে। এরপর বললাম, বাবা, আপনার সঙ্গে একটা কথা বলার আছে। বাবা বললেন, হ্যাঁ বৌমা, কি কথা? আমি বললাম, বাবা, আপনার মনে আছে যখন আপনার বন্ধু বা আমার স্বামীর বন্ধুরা আসে, আমি আপনাকে বলি তাদের জন্য চা নিয়ে যান? বাবা বললেন, হ্যাঁ বৌমা, মনে আছে। আমি বললাম, তারা আমায় এক দৃষ্টিতে দেখে, কিন্তু এতে আমার অনেক অস্বস্তি লাগত। বাবা একটু চিন্তিত হয়ে বললেন, বৌমা, এভাবে ভাবার কোনো দরকার নেই। আমি হালকা হেসে বললাম, বাবা, এই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকুক। আমি জানি আপনি আমাকে কেমন ভাবে দেখেন, এতে আমার কোনো আপত্তি নেই। আপনার দৃষ্টিভঙ্গি আমার ভালো লাগে, আপনি অনেক ভালো মনের মানুষ। কিছুক্ষণ চুপ থেকে বাবা বললেন, বৌমা, তুমি কি খুশি? আমি হেসে বললাম, বাবা, এবার আসল কথায় আসি। বাবা বললেন, হ্যাঁ বৌমা, কি কথা? সংকোচ করো না, বলো। আমি বললাম, বাবা, আপনি কি মনে করেন আমি সত্যিই খুশি? হ্যাঁ, আমরা ধনী, আমাদের সবকিছুই আছে, গাড়ি বাড়ি ঢাকা, কিন্তু এরপরেও কি আমি খুশি? বাবা বললেন, বৌমা, তোমাকে খুশি দেখতেই আমার ভালো লাগে, কিন্তু তুমি খুশি নও কেন, বলো? আমি একটু চুপ থেকে বললাম, বাবা, আপনার ছেলে। বাবা আমাকে প্রশ্ন করে বললেন, আমার ছেলের কি সমস্যা আছে বলো তুমি? আমি গভীর শ্বাস নিয়ে বললাম, বাবা, আপনি কি মনে করেন শুধু অর্থ আর সম্পত্তি থাকলে সুখ পাওয়া যায়? আসল সত্য দাম্পত্য জীবনের। বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বৌমা, তোমার যা বলার আছে খোলাখুলি বলো, সংকোচ করো না। আমি একটু দ্বিধা করে বললাম, আপনার ছেলে এখন আর আগের মতো আমার সঙ্গে সম্পর্ক রাখছেন না। আমাদের মধ্যে যে যোগাযোগ ছিল সেটা আর নেই। বাবা স্থিরভাবে শুনলেন। আমি বললাম, আমি জানি বাবা, আপনার জীবনে হয়তো অনেক চাপ আছে, আপনার নিজের জীবনে দায়িত্বগুলো ও কম নয়। বাবা তখনও শান্তভাবে শুনছিলেন। আমি বললাম, আপনাকে সব সময় খুব শান্ত দেখি, কিন্তু আমি বুঝতে পারি আপনার হয়তো কিছু অনুভূতি আছে যা আপনি প্রকাশ করেন না। বাবা আমাকে দেখে একটু নার্ভাস হয়ে পড়লেন। তারপর হঠাৎই গম্ভীর হয়ে বললেন, বৌমা, তুমি কেমন কথা বলছো? আমি কখনো এমন কিছু ভাবিনি, আর না তোমাকে সেই চোখে দেখেছি। তুমি তো আমাদের পরিবারে মান সম্মান, আর আমি সবসময় তোমার প্রতি সম্মান এবং শ্রদ্ধার দৃষ্টিতে তাকিয়েছি। আমি একটু ঘাবড়ে গেলাম, কিন্তু আমার কথা চালিয়ে গেলাম। বাবা, এসব কথা বলছি কারণ মাঝে মাঝে মনে হয় আমরা আমাদের সম্পর্কগুলো নিয়ে খোলাখুলি কথা বলতে পারি না। আপনি আমাকে খুব সম্মান করেন, কিন্তু আমি কয়েকবার আপনার চোখে কিছু আলাদা দেখেছি। বাবা কিছুটা অস্তিত্ব করে গেলেন, আবারও গভীরভাবে উত্তর দিলেন, তোমার ধারণা ভুলব বৌমা। পরিবারের সম্পর্কগুলো খুব পবিত্র এবং আমাদের সব সময় সেগুলোর সম্মান করা উচিত। কিছু ভাবার প্রয়োজন নেই যদি তোমার কখনো এমন অনুভূতি হয়ে থাকে। আমি তার জন্য ক্ষমা চাই, কিন্তু আমার উদ্দেশ্য কখনোই এমন ছিল না। আমি বাবার কথায় সত্যতার ছোঁয়া পেলাম কিছুটা। তিনি সবসময় পরিবারের দায়িত্ব সততার সঙ্গে পালন করেছেন। হয়তো আমি ভুল বোঝাবুঝির শিকার হয়েছি। আমি মাথা নিচু করে বললাম, মাফ করবেন বাবা, আমি হয়তো কিছু ভুল বুঝেছি।
আমার মনে হয় আপনাকে বুঝতে আমার অনেক ভুল হয়েছে। বাবা কোমল স্বরে বললেন, বৌমা, এই বাড়িতে তুমি আমাদের মেয়ের মতো। হ্যাঁ হ্যাঁ, আমি চাই তুমি সব সময় খুশি থাকো এবং এমন কোনো ভাবনা মনে না রাখা যা আমাদের সম্পর্কে দুর্বল করে। সেই মুহূর্তে আমার মনে হলো বাবা আর আমার সম্পর্ক নিয়ে ভুল ধারণা পুষে রেখেছিলাম। আমি নিজেকে তখন প্রতিজ্ঞা করলাম ভবিষ্যতে আমি কখনো এমন কিছু ভাবব না এবং সব সময় পরিবারের সম্পর্কগুলোকে সম্মান দেব। সম্পর্কগুলোর মধ্যে সততা ও খোলামেলা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা আমাদের ভাবনা ও অনুভূতিগুলো নিঃসংকোচে ভাগ করি, তখনই সম্পর্কের ভিত্তি মজবুত হয়। যে কোনো সম্পর্কের শক্তি নির্ভর করে আমরা একে অপরের প্রতি কতটা সৎ এবং আন্তরিক। কখনো কখনো আমরা আমাদের ভাবনা ও অনুভূতিগুলো লুকিয়ে রাখি, যা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। যখন আমরা কারো প্রতি আগে থেকে কোনো ধারণা বা মত তৈরি করে, তখন আমরা বাস্তবতা থেকে দূরে সরে যাই। এই বিভ্রান্তিক আমাদের সম্পর্কগুলোকে অপ্রয়োজনীয় চাপ তৈরি করে। যদি আমরা আমাদের মনের কথা খুলে না বলি, তাহলে অপর ব্যক্তি আমাদের সম্পর্কের সঠিক ধারণা পাবে না এবং ভুল সিদ্ধান্তে পৌঁছাতে পারে। তাই একে অপরের সাথে খোলাখুলি কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শুধু আমাদের অনুভূতিগুলো পরিষ্কার হয় না, পাশাপাশি অন্যজন আমাদের অবস্থা ও চিন্তাভাবনা সম্পর্কে সঠিক ধারণা পায়। সব কথা কখনোর মাধ্যমে সম্পর্কে বিশ্বাস ও বোঝাপড়া বাড়ে, যা আমাদের একে অপরের আরও কাছাকাছি নিয়ে আসে। সম্পর্কগুলো সফল করার জন্য কথা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দেওয়া উচিত। তো আমার বন্ধুরা, আজকের কথা আর বেশি বাড়াবো না, অনেক বড় হয়ে যাচ্ছে কথাগুলো। আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তোমাদের কাছে আজকের এই গল্প মানে আমার আর আমার শ্বশুর বাবার গল্প যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কারো মনে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট অথবা ইমেইলের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট দিয়ে এসেছ, আশা করি আগামী দিনগুলোতে আমাকে আরও বেশি সাপোর্ট দিবে। আমি তোমাদের কাছে আশাবাদী। তাহলে আমার কলিজার বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বাই।